তোরে আজকে সিনেমারে হ্যাঁ দেবাস পিটাও জিত পিটাও সাবাস আমার বউ ফাটাছে জি দেই তো পিটাও পিটাও মারো আমারে মারো হ্যাঁ পিটাও পিটাও হ্যাঁ অবিলকিস মনটা হারা হ্যাঁ আজকে পারছো না করতেই পারছো না আজকে ওই যে পাশের ঘরের জসিম কাকা আছে না জসিম কেমন যখন শুরু করছি হুম ওই সময় জসিম কাকা এসে কয় কি আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন। সমস্যা সমস্যা তুমি জর্গা তো করতে হবে তুমি কোনোভাবে পারছো না জর্গাটা করতে তোর কোন জায়গাটা আছে জসিম কোন জায়গাটা আছে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন। যে জর্গাটা শেষ হয়েছিল ওইখান থেকে আবার জর্গাটা শুরু করতে পারবা এনার্জিটা আছে আমি তো সবসময় ঝগড়ার মুডে থাকি। তাহলে জসিমা কইছে মাফ করে দাও ওইখান থেকে আমি শুরু করি আমার জর্গাটা শুরু করো তোমার লাগে মুড আইতেছে না। জর্গার মুড আইতেছে না মানে জর্গার মুড থাকবে না কেন মুড আবার কি একদম মনে করছে মুড়ে আলাম ধরে ফিডের মধ্যে দিলে এমনি বাইরেবো বুঝছস তুই মানে মারতি মানে হ্যাঁ তো মরাইতাম না মানে মাইরা দেখ হ্যাঁ দেখ এই তো তোর বিয়ে হচ্ছিল তুই আমার বউ না তুই মানে বিয়ে করছিস ভাত কাপড় দাস হ্যাঁ? হ্যাঁ ভাত কাপড় দাস তুই মানে মারতে আসছিস। তুই আমার বউ না তোর মারার অধিকার আমার আছে আর আমরা বস্তির থাকলে বউ পিটানোর অধিকার তো আরো বেশি কেটা কইছে কেটা কইছে আবার কিতা বুঝছ না তুই গুলশান বোরানির বড় লোকের নাটক সিনেমার মধ্যে যখন দেখায় তখন যারা বউ রে জামাই রে বউ পিটে তখন কিতা কয় যে তুই বস্তিতে আউস না কিতা বস্তিতে আউস না কিতা আমরা তো এটা অধিকারে মারামারি হরার আমি আমার বউ পিট অসুবিধা কিতা তোরে আজকে সিনেমারে হ্যাঁ দেবাস পিটাও জিত পিটাও সাবাস আমার বউ ফাটাছে জি দেই তো পিটাও মারো আমারে মারো হ্যাঁ পিটাও পিটাও হ্যাঁ আপনার দপ্তরে থাকতে পারবো না খালি চিল্লাচিল্লি কাজের কাছে তোলালি আজ না আমার বললো আমি জোরকা করবাম আপনার কিতা বউ মারো আমারে এখন পাইছো কি পাইছো তুমি আরে রাখো এই যে রিকটা রাখো হেবড়া লোকে জোরকা করবা আমি তোমার সাপোর্ট দিয়াম পারবা আও হ্যাঁ হেবড়া এই তোর কিতা আমার বললো আমি জোরকা করি এই জসিমকা কয়ো এসে লামেন কে কি আবার জিগাইতেছে কি আপনি আইন লিচে লামেন আপনি অত লালে আসছেন না বাইরে নামবে আইন কাকা এদিকে আছে কি হয়েছে চিল্লাবো না কেন আচ্ছা আপনার জন্য কি আমি আমার ফ্যামিলি ডালে আছে একটা ডাল ভাত খেয়ে শান্তি থাকতে পারতাম না হ্যাঁ কেন কি আমি আবার কি করলাম আপনি কি তা করছেন না আমার এই ছোট্ট বুড়া সকালবেলা একটু জর্গা করলে তা সারাটা দিন ভালো থাকে সে ভালো করে কাইতে রে ঘুমায় আমি রাতের বেলা করে তার লোক একটু জর্গা করিয়া আমরা দুজন ঘুমায় করি আপনার লোকে আমার বউটা জর্গা করতে গেছে আপনি প্রথমে কমা চাইছেন বলে ওরে ক্ষমা চামু না আমার এই ছোট মেয়ে যদি ঝগড়া শিখে তাহলে আবার রইলোটা কি হ্যাঁ আমি আবার ছোট মেয়েরে তোর বউর সাথে ঝগড়া করতে দেখি আরে ঝগড়া শিখামো এটা কোন ধরনের কথা হইলো এবারে স্টাডি করছেন আপনি বলে ক্ষমা চাই ফেলছেন এটা কোন ধরনের কথা দেখ আমার কিন্তু এইসব ঝগড়া টগড়া পছন্দ হয় না এর জন্য আমি ক্ষমা চাইছি আমি ঝগড়া করতে পারবো না খালি আইছো বলে তুমি করবা আমি কথা কই না হ্যাঁ তখন তো ক্ষমা চাই ঝগড়া ফাইনাল করছেন এখন আমরা স্বামী বউ ঝগড়া করতেছিলাম তখন আয়শা কেন বলতেছেন কি কথা কও না এই বলছে কেন রে আরাম করে এত জোর কথা বলতে আপনারা ঝগড়া করেন কেন আপনারা চিল্লাচাল্লি করেন কেন কেন বলছেন ওরে বাবা আমরা যেখানে থাকি হ্যাঁ আমাকে এখানে থাকার একটা পরিবেশ আছে না আরে আবার পরিবেশ বস্তির আবার পরিবেশ দেখায় আমরা ছিলাম ফ্ল্যাটে হ্যাঁ ওই একটু ঝগড়াই করতাম না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিস কই কি তোমরা তো ঝগড়া করো কেন তোমরা কি বস্তিতে থাকো আইলাম বস্তিতে আবার এখনো ঝগড়া করতে দেবেন না আমাকে আচ্ছা দেখ আমার এগুলি ভালো লাগে না আমি ঝগড়া টগড়া পছন্দ করি না বুঝতে পারছ হ্যাঁ আমার তুই মাফ করে দে আগে তো তোর কাছে চাইছিলাম এবার তোর কাছে চাইলাম মাফ করে দে আবার মাপ চাইছে গেলাম আয় আবার ক্ষমা খায় আবার ক্ষমা ঝগড়াটা করতেই পারলাম না হ্যাঁ পারছো না হ্যাঁ কি এই খারাস তুমি কি করস আমি শিওর তোর বাপ তোর এনে ডাকে নাই তোর বাপের পিছ পিছ ঝগড়া দেখার লাইগা হ্যাঁ তো যাস মতো ডাকলো চল যাই তো যাস নাই কেন সাহস কত কি এখন কেমন লাগতেছে একটু ভালো লাগতেছে জানি তোমার ভালো লাগবে তোমার ভালোর জন্যই তোমার আমি জীবন দিয়ে ফেলবো তোর হইলে আমি আরো কার লাগে ঝগড়া করবো তুমি তো জানোই না আসো হ্যাঁ এখন বুঝছো ঠেলাটা বুঝছো তোমরা এখন দেখা যাবে না কয়জনে মিলে পারো এটা কখন পড়ছে কখন
আরে মরছে কখন? রাজন 1 ঘন্টা আগে মরছে। কে 1.5 ঘন্টা আগে সিগনেচারটা করে রাখতে পারো নাই তোমরা? আরে ঠিক আছে ভাই লোকটা কোন সময় মারা গেছে? আরে কি লোকটা লোকটা করতেছেন? আমার বাপ মারা গেছে। আপনার আব্বা আপন বাপ আপন বাপ না পর বাপ নাকি? বস করা করেন মিয়া এই অসময়ে এসে। হ্যালো, কি সিগনেচারটা করাইতে পারো নাই? মানে কোন জায়গায় মারা গেছে? বাড়িতে মারা গেছে? আরে দূর মিয়া, বাড়িতে মারা যাবো কি? আমি ঢাকা মেডিকেলে ভর্তি হইছে। আহা। কয় নাম্বার ওয়ার্ডে? 7 নাম্বার ওয়ার্ডে। রাহো রাহো তোমরা তো পারবা না কিছু করতে। এখন 7-7টা বোন আমার, এই জায়গাটা লেহাই যদি না রাখিস তাহলে কি হইতো? ভাই এটা কি করতেছেন আপনি? আপনার বাপ মারা গেছে, আগে দাফন কাফনের ব্যবস্থা করবেন, সিগনেচার লেগে পড়ছেন কেন? আপন কাপড়ের ব্যবস্থা তো করবো, আমি পোলা না, আমি তো তার একমাত্র পোলা। আপন কাপড়ের ব্যবস্থা তো করাই লাগবে, না করলে তো মানুষ এসে আমার মুখ করে বলবে, না করে তো উপায় নাই। যা করে তুই গেছে যাওয়া উচিত না আমার জায়গা। আপনি জানেন কি করছে? কি করছে? আমি আমার বাপের একমাত্র পোলা, আমার 8-8টা বোন, খালি একটা ছোট সিগনেচার যদি করে যেত সম্পত্তির ভাগ কোনোটা আমার বোনকে দেয়া। বাইরে নিজের বাপ মরছে, কি বলতেছেন এগুলো? আগে বাপের দাফন কাফনের ব্যবস্থা করেন। আপন কাপড় তো কোর মুইরা। এই 9 নাম্বার ওয়ার্ড, 9 নাম্বার ওয়ার্ড। আচ্ছা। এই ভাই এই আরে ভাই বারে না তো দিয়ে গেলেন না। আরে ভাই ওই অতলালি আর্জেন্ট না কয়ে দিলাম, মনে রাখেন। আশ্চর্য ব্যাপার, এটা বাপ মরছে না হোর মরছে বুঝলামই না কিছু। হ্যাঁ রে দুনিয়া রে, কেমন আছে উঠে গেলে বুঝবেন। আবার একটা টুঙ্গা তুই গেছে। আরে ভাই টুঙ্গাটা তো লিয়ে যাবেন নাকি দা? এ টুঙ্গা তুই গেছো ভাই, হালারা পাগল হয়ে গেলে যাও। এ টুঙ্গা মুঙ্গা তুইয়া হে বেটা সিগনেচার দিছে না বলে অতলালি যে আর্জেন্ট না, এটা বুঝবে বেটা। স্যার আসতে পারি? স্যার আমি শেষ, স্যার আমি শেষ। বসুন। থানায় সবাই শেষ হয়েই আসে, কেউ পরিপূর্ণ হয়ে থানায় আসে না, কেউ তো মিষ্টি আনেই না। বলুন কিভাবে শেষ হলেন? স্যার 15 থেকে 20 জন স্যার। 15 থেকে 20 জন? জি স্যার, 18 জন হতে পারে, আমি ঠিকঠাক গোনার সুযোগ পাইনি স্যার। আচ্ছা, এত বড় বড় স্যার। এত বড় বড় কি মানুষ নাকি সাপ? না স্যার, মানুষও না সাপও না স্যার, ওই মানুষগুলোর হাতে এত বড় বড় দেশীয় অস্ত্র, রামদাও টাইপের হবে স্যার। এই যুগেও 18-20টা রান্দা এই ঢাকা শহরে, স্ট্রেঞ্জ। তারপর কি স্যার? আইসে ঠ্যাক দিয়ে নিয়ে চলে গেল। কি নিয়ে গেল? টাকা 26 লক্ষ টাকা স্যার। 26 লক্ষ টাকা? আমি স্যার ব্যাংকের থেকে মাত্র টাকাটা তুলে রিক্সায় করে আসতেছি, আসার পথে এরকম ট্যাগ দিয়ে চিন্তা করে নিয়ে চলে গেল। আমি আসার পথে ফলের ব্যাগে করে আনেছি স্যার, যাতে মানুষ বুঝতে না পারে, কিন্তু সকলের চোখতে এড়াতে পারলাম না, ঠিকই নিয়ে চলে গেল স্যার। আপনি এত লক্ষ টাকা নিয়ে কেন গাড়িতে উঠলেন না? যদি নিজের গাড়ি না থাকে সেই ক্ষেত্রে আপনি উবারে উঠবেন। আমি তো বুঝতে পারিনি স্যার, ওই জন্যই তো ঘটনাটা ঘটলো, আকামটা ঘটে গেল স্যার। আমার গাড়ি পার্কিং এ রয়েছে, আমি তো মনে করছি এখান থেকে কেন যাবো, শেষ। আপনি একটা মামলা নিয়ে নেন স্যার। হ্যাঁ, মামলা করব। এখন বলুন ঘটনা কোথায়, কবে, কখন হয়েছে? এই যে আপনার থানার ডান পাশে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা স্যার। আমাদের প্রতিটা রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা আছে। তাহলে দাঁড়ান, আমি একটু সিসি ক্যামেরাগুলো চেক করতে বলছি। চেক করেই আমি সুন্দর করে আপনার মামলাটা নিয়ে নিচ্ছি, কেমন? স্যার 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 মানে হইতে পারে স্যার, টাকাটা হারাই গেছে স্যার। আপনি না এইমাত্র বললেন যে আপনার টাকাগুলো ছিনতাই হয়েছে, 18-20 জন মানুষ। জি স্যার, ওই 18-20 জন মনে করেন চিন্তা হয়েছে, আর নাহলে মনে করেন হারা গেছে, যেটি হোক স্যার একটা মামলা করতে। আমাদেরকে তো নিশ্চিত হতে হবে আপনার টাকাগুলো ছিনতাই হয়েছে নাকি হারানো গেছে। কোনো কিছু হারিয়ে গেলে তো মামলা হয় না, সেটা জিডি হয়। আপনি আমার জুনিয়রের কাছে যান, উনি চমৎকার করে আপনাকে জিডি লিখে দেবেন, কেমন? জি স্যার। জি। আসসালামু আলাইকুম। এই কোন পাশে? ভেরি স্যাড, এতগুলো টাকা মানুষ যে কেন এই বোকামিগুলো করে। ওহ, জলি সাহেব দেখুন তো আমাদের সিসি ক্যামেরাগুলো চেক করে কোনো ছিনতাই কিংবা এই জাতীয় কোনো ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে কিনা। জি, আজকে। কিরে ফোন ধরে না কে? তুই হারামজাদা, তুই যে কেন ফোন ধরস না তো আমার বোঝা শেষ। আমার মতো সুন্দরীর ফোন ধরবি তুই এক রিং বাজতেই। হ্যাঁ, তুই যুবতী মাইয়া রিক্সায় তুইলা, তুই আজকে আমার ফোন ধরস না। আয় তুই আজকে বাড়িতে। ঝগড়া কেমনে করা লাগলে আমি বিল কিস্তরে দেহামু।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে যে ফাইট করে ঢুকছে না আমরা রুমে তো আইতেই দে না, আতে ভাই রিকোয়েস্ট করে দূরে আইতে পারতাছিলাম না, অনেক কষ্ট হয়েছে আইতে। আর মধ্যে মনে হয় যে আমরা রিক্সা চালক, গরিব মানুষ, লুঙ্গি ভরছি, ঢুকতেই দেয় না, বুঝছেন? না না ঠিক আছে, আমরা আইনের লোক, আমাদের কাছে সবাই সমান। তো বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা তে বসলাম না, খারাপ বলবাম। বসুন। আচ্ছা ঠিক আছে। ওখানে নয়, হ্যাঁ? এখানে বসুন। হ্যাঁ এখানে বসুন, হ্যাঁ হ্যাঁ, কোনো হ্যাঁ। ভয় নেই, বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন স্যার, বড় মানুষের আর মানে বড় পুষ্ট এরা মানুষই অন্যরকম হয়, বুঝছেন? মানে তার আপনার ব্যবহার, কথাবার্তা নিচে আমাকে কি যে মানে কি বলবো, বুঝছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না বলতে আমি একজন রিক্সা চালক, আমি রিক্সা চালাই, বুঝছেন? তো গতকালকে আমার রিক্সায় একজন প্যাসেঞ্জার উঠেছিল, প্যাসেঞ্জার উঠে যাওয়ার পরে মরে গেছে। প্যাসেঞ্জার মারা গেছে আপনার রিক্সায়? কোথায়, লাশ কোথায়? না না উনি না, উনি না, উনার ফোনে উনি যেটা বুঝি শুনছি উনার বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে কবরটা যখন উনি পেয়েছেন, পাওয়ার সাথে সাথে উনি আমার রিক্সা দিয়ে নাইমা দর দিয়ে ফেসে গেছে গা। অ্যাক্সিডেন্ট করেছে তারপর? না না অ্যাক্সিডেন্ট না, এই লোক তখন বাড়াই দিছে না। সেই ভাড়া আমি আদায় করে দিব? না না পাড়াও দেওয়ার লোকজন। তারপর মনে হচ্ছে ম্যাডাম আমি ওদিন ছায়া দেখছি যে নাই, সে আমার চোখের সীমানাতে দূরে চলে গেছে। অত লালে গুলো মারছেন না। লালি? ও এটা আমরা কিশোরগঞ্জে এটা মানে চলো আর কি, চলে মুর্দে বাইরে গেছে, চলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর? হেবারে আমার টায়ারটা দিছে না, আমার মনে কষ্ট, হেবারে দিয়ে ছায়া নিজের মানে গাড়ি দিয়ে ফিরছি, ফিরার এই সময়টার মধ্যে দেখি কি তা তার চিটে যে বসে আছে তার কারণ এটা টুঙ্গা। ঠোঙ্গা? টুঙ্গা টুঙ্গা, এগুলো কি? এটা টুঙ্গা। আমি মনে হচ্ছে টুঙ্গাটা এরা টুঙ্গা, তো আমি লয়া, বুঝছেন? লইছি টুঙ্গাটা, লোয়ার পরে বিভিন্ন রকম কথাবার্তা, মেজাজ খারাপ হয়েছে তো। হ্যাঁ, সে যে কথা বলে গেছে এর মধ্যে বাড়াটা দিছে না, অনেক কথাবার্তার পরে যখন আমি আতে আতে মনে করেন যে কুইলা দেখি সবগুলা ট্যাপ। ও, আপনার রিক্সায় পাওয়া গেছে? আরে ম্যাডাম সবটা টেয়া টেয়া টেয়া। হ্যাঁ, গতকালকে একজন ভদ্রলোক এসেছিলেন, ওনার 26 লক্ষ টাকা রিক্সায় নাকি হারানো গেছে। এই তো ওই কালা ওরে লোকটা, হেংলা পাতলা, ওই লুই এই 26 লাখ টাকা তুই আছে তোর দিছে। আপনি তো দেখছি ভয়ঙ্কর লেভেলের অনেস্ট লোক। আপনি এই টাকা রিক্সায় পেয়েছেন 26 লক্ষ টাকা, সেটা নিয়ে আপনি থানায় এসেছেন। আপনি তো এই টাকা নিয়ে পালিয়েও যেতে পারতেন, মেরেও দিতে পারতেন এই টাকা। একদম যে মারছি না তা না, কিছুটা মারছি না, কিছুটা মেরেছেন? মানে এ পুরা মানে পুরা 26 নাই, আছে 25। 1 লাখ 1 লক্ষ টাকা আপনি এক রাতের মধ্যে কি করেছেন? উড়াই দিছি। মানে 1 লক্ষ টাকা আকাশে বাতাসে উড়িয়ে দিয়েছেন? আপনি যদি মানে সাহস দেন তাহলে পুরো ঘটনাটা আমি খুলে বলি। জি 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 জি, ডিটেইল বলেন তো। আচ্ছা, যখন আমি টাকাটা পাইছি আমার ভিতর শয়তান বর হচ্ছে। হুম। 26 লাখ টাকা আমার বাপের জন্ম দেখছি না জীবনে কোনোদিন। টাকা ভাই আমি মনে হচ্ছে আমি মনে কোটিপতি হয়ে গেছি। হুম। তারপরে কি করবো খুঁজে পাইতেছি না, আমার তো একটু খাওয়ার অভ্যাস ছিল, বুঝছেন? কি খাওয়ার অভ্যেস আছে? মদ্যপান। আমি তো এমনি লোকালটা খাইতাম এখানে যেটা পাওয়া যায়, কিন্তু যখন টাকাটা পাইছি তখনই মনে হয় যে বিদেশে 1 বোতল 10,000, বন্ধু আসছিলাম 5 বোতল উড়াই দিছি। বাকি 50? ওই যে সুন্দরী আছে একটা, আমরা ফাটি হইলই তারে বলাই না, হে নাচে আমরা হালে উড়াই। আগে তোমার 10-5 উড়াইতাম, টাকা বেশি 50 মেরে দিছে পুরোটাই 1 লাখ শেষ। আপনি আমার সামনে বসে বলছেন আপনি মদ্যপান করেছেন এবং নাচ দেখে টাকা উড়িয়েছেন। আপনি তো ডবল অনেস্ট, কিন্তু আপনাকে তো এখন আমি মারবো, কারণ মদ্যপান আইনত নিষিদ্ধ, আর আপনি ওই যে নাচ দেখে টাকা উড়িয়েছেন সেটাও নিষিদ্ধ। মারেন কারেন যাই করেন না, কেলে মানে আপনি করতে পারেন, অসুবিধা নেই। তার আগে বলুন যে এই 26 লক্ষ টাকা সেটা নিয়ে আপনি পালিয়ে গেলেন না কেন? ম্যাডাম যখন উঠাইছে তখন মনে হয়েছে যে অত রাজ্যের না, এটা আমার না, এটা আমি রাখতে পারবো না। আমি 150,000 কাইছি অসুবিধা নেই, কিন্তু চাহাটা যখন আমার কাছে আসছে কেউ দেখছে না, কিন্তু একজন তো দেখছে। আমি যদি আজকে চোখটা বন্ধ করি কালকে আমি তারা যে জবটা দিব কিনা, যে এই 26 লাখ টাকা আমি মেরে ফেলছি। এই জন্য আমার মনে হয়েছে এটা আমার না, আমি এটা পারতাম না,
আমি জবাব দিতে পারতাম না, যেহেতু যে জবাবটা আমি পারবোই না দিতে, তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি নিজেকে সমর্পণ করি। এই জন্য আমি আইনের কাছে নিজেকে সমর্পণ করতে পারি। ভেরি গুড। আচ্ছা আপনি বসুন, ওই ভদ্রলোককে ফোন দিচ্ছি। আপনার দেয়নি আমি জায়গা আপনার। এই না না না, আপনাকে যাওয়া যাবে না তো। আপনি গেলে তো আমরা বিপদে পড়ে যাব। তাছাড়া ওই যে আপনাকে মারবো বলেছি না, সেটাও তো করতে হবে আমাকে। বসুন বসুন। বসায় আমার ভাই। 25 লাখ স্যার, 1 লাখ কম। জি হয়েছে কি? না না, আমি বলতেছি ম্যাডাম, আপনি অন্যজনের অপরাধ আপনি কাঁধে নেবেন কেন? হ্যাঁ, আমি বলতেছি এখানে 26 ছিল। হ্যাঁ হ্যাঁ 26 ছিল, এক উড়ে গেছে। উড়ে গেছে মানে? হ্যাঁ মানে 1 লাখের মাঝে 50 এটাতে উড়ে গেছে, হ্যাঁ, আর বাকি 50 উড়াই দিচ্ছে। ওই নির্বোধ করছস কি তুই? ও কি করছে? আমার টাকা দিয়ে কি খাইছস? স্যার 1 লাখ টাকা, এক রাতের মধ্যে 1 লাখ টাকা উড়ায় ফেলছে। এই ফকিনি কাকে বলছেন? ফকিনি তো আপনি, চুরি লোক তো আপনি। 1 লাখ টাকা যে বেড়া এক রাইতে উড়াই দেয়, আপনি বুঝেন? এই 26 উড়াইতে আমার 26 দিন লাগতো না, 13 দিনের মধ্যে 26 উড়াই দিলাম। মনে আপনি কি মনে করছেন? 26 লাখ টাকা দিব। ওকে দেখছস জীবনে বাপের জীবনে? পাইছিলাম জনি আমার আসিল না। ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ, সে অপরাধ করেছে, আপনার 1 লক্ষ টাকা তার খরচ করা উচিত হয়নি। আপনি আইনত আপনি রাইট আসলেই। সরি স্যার। কিন্তু হয় কি যে আমরা অনেকগুলো টাকা যখন হারাই কিংবা কোনো দামি জিনিস যখন হারাই, সেটা যখন ফেরত পাই আমরা তো মানুষকে খুশি হয়ে উপহারও দিই। আপনি মনে করলেন যে এই রিক্সাওয়ালাকে আপনার এই ধরেন যে আপনি 26 লক্ষ টাকাই পেয়েছেন, 1 লক্ষ টাকা এই রিক্সাওয়ালাকে উপহার স্বরূপ দিয়ে দিলেন। প্রশ্নই আসে না। আমার টাকা আমি পাইছি, আমি 1 লাখ টাকা কেন দিব? তারে দিতে হলে 50 সর্বোচ্চ 100 টাকা আমি দেবো। তোমারই 100 টাকার মধ্যে মিয়া অত লালে আর্জেন্ট নাও কি তেমন করছেন? হ্যাঁ, আপনি দিলে কি আমি নিয়াম না কিতা? আমি হয়তো রিক্সা চালাইতে পারি, কিন্তু অত ছোট লোক না, আমি নিতাম না আপনার টেহা। তুমি আপনার টেহার মধ্যে মিয়া। হ্যাঁ, খাই ফেলছি। আমার টাকা খাইয়া ফেলছে স্যার, নিজের মুখে স্বীকার করতেছে। এখন তো মামলা দিয়ে দেবে। এই মিয়া খেলা হইতেছে আপনার আমার মধ্যে, আপনি রেফারি ডাকেন কেন? 1-1 কেন, প্লেয়ার করেন, রেফারিটা কেন খেলাতে যাইতেছেন আপনি? হ্যাঁ, আপনার সাথে কেমনে ব্যবহার করে ম্যাডাম? মামলা লিখে দেন না? হ্যাঁ, 26 লক্ষ টাকার মধ্যে 25 লক্ষ টাকা পাওয়া গেছে। আমরা এটা বিষয়টা একটু অন্যরকম ভাবে ভাবি, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। কি এর কমা কি এর? মানে আমি বলতেছি, আমি প্রত্যেক মাসে মনে হয় 40-50 হাজার টাকা রিক্সা চালাই ভাই, ঠিক আছে? ওইখান থেকে 10 মাসে 10,000 টাকা করে 1 লাখ টাকা সুদ করে দিলাম, শেষ। ওরে বাবা রে বাবা, তুমি টাকাটা খরচ করলে 1 রাত্রি আর দিবা 10 মাসে। এটা কোন ধরনের নিয়ম? এটা আমি এটা মানি না স্যার, আমার টাকা 1 কোটি লাগবে। এই আপনাদের এরকম ক্যাচালের মধ্যে আমি জীবনেও পড়ি নাই। এই ধরনের কোনো কেস আমি হ্যান্ডেল করি নাই জীবনে। আপনারা বাইরে গিয়ে ঠিক করেন কে কিভাবে টাকা উদ্ধার করবেন, যান। ঠিক আছে স্যার, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া বলুন? এই হারামজাদা তো আমার 1 লাখ টাকা খরচ করে ফেলেছে। এমনও তো হইতে পারে এই টাকা দিয়ে ও বাসার মধ্যে আসবাবপত্র কিনছে। আমি ওরে সাথে করে নিয়ে ওর বাড়ি যাব, যাই দেখবো কি কি কিনছে, সব বেশি আমি আবার 1 লাখ টাকা বুঝ করে নিয়ে চলে আসবো। অত লালে আর্জেন্ট নাও। আমার ঘরের মধ্যে ফার্নিচার হয়েছে, আমি চালাই রিক্সা, আমার ঘরের মধ্যে ফ্রিজ এসি বলে থাকবো বলে নিচে উঠি মিয়া, নিচে ফ্লোরিং করে উঠতে থেকে আমি আর আমার বউয়ে। মিথ্যা কথা স্যার, আমি কনফার্ম আমার এই 1 লাখ টাকা হজম করার জন্য বানায় মানে যা মন চায় তাই করতেছে। আমার শুধু স্যার আপনি একটু যাওয়ার অনুমতি দেন, আর সাথে পারলে 2টা পুলিশ দিয়ে দেন স্যার, সিকিউরিটির ব্যাপার। আচ্ছা ঠিক আছে যাক। এই শোনো, ওনাকে নিয়ে যাবে তোমার বাড়িতে। সেন্ট্রি, এটা তোর ঘর? আমার বলি তো, তোর ঘরে জিনিসপত্র কিছু নাই কেন? আরে আশ্চর্য ব্যাপার, এটা তো তানাতি বলছিলাম আমি ফ্লোরিং করে। বিশ্বাস তো করছেন না আপনি? আনতে হয় নিজস্ব। একটা মানুষ এরকম করে কেমনে থাকে? মিনিমাম ফার্নিচার থাকবে না, একটা খাট থাকবে না, একটা টিভি থাকবে না, একটা ফ্রিজ থাকবে, ফ্যানও নাই একটা তোর। আরে আপনি কি শুরু করছেন? আমি একটা রিক্সা চালাই, আমার ঘরে এটা থাকবে কেন? আমার ঘরে যেটা আছে এটা আছে, স্যার। কি নেবো কি বেচবো, আমার টাকা কেমনে? আপনি 1 রাতে 1 লাখ টাকা খাই লাগছে আমার। আরে ভাই আমার কলজা আছে, আমার না থাকতে পারে কিন্তু খরচ করার কলজা আছে। হ্যাঁ সত্যি করে কয়টা তোর ঘর? আরে কয়বার বলবো আমি আমার ঘর, আর কতবার বলবো? তাহলে তোর ঘর তোর বউ কই? আমার বউ নাইট ডিউটি করতে হচ্ছে। আরে
তুই সারাদিন চালাস রিক্সা, তোর বউ করে নাইট ডিউটি, তোর সংসার করা শুনছো। অতলালে আর্জেন্ট না ভাই, আঙ্গুল না আঙ্গুল লাগাই তো কিতা, আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলতে পারবেন না, আপনি যেটা লাগাইছেন এটা করুন। কি পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতেছেন কেন? হ্যাঁ তোর পার্সোনাল ম্যাটার নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, আমার লাগবে আমার টাকা। হ্যাঁ। তোর সারা গোষ্ঠী বেচলে তো 1 লাখ টাকা 1000 টাকা হইব না তোর? কনফার্ম তো এটা তোর ঘর। এই মেয়ে, আপনি বিচার করতেছেন না, তো করে 2-4 জন জিজ্ঞাসা নেবেন জান। আমি ওটাই করবো, আমি তোর ঘরে বেশি। হ্যাঁ তোর এলাকায় রেখে দাও, চলা দিয়ে এগুলো বুঝি আমার। আমরা সভাপতি আছি, তো করে হেরে জিগাই। আই জিগাবো হ্যাঁ তো। আইন, আমরা সভাপতি কাছে আইন। টাকা পাওয়া গেছে, মানে জিনিসপত্র পাওয়া গেছে? অতলালে আর্জেন্ট না ম্যাডামটা একটা কিছু বুঝতে পারছে, স্বরূপটা কয় না এই কথাটা উনার ক্ষেত্রে 100 মিলছে। উনি আমার বাসা শ্বাস দিয়া 2টা বালিশ আর কুচি বাসা, এমন করে আরো আশেপাশে 2-3টা বাসা শ্বাস দিছে। হেরা বলছে কিতা টুকাইতেছেন, বলতে পারছে না কিতা টুকাইতেছে। তোমার নামটা যেন কি? আমার নাম ম্যাডাম আজিজুল। হাজিজুল, এখন তো আমি আরো বেশি মুগ্ধ হলাম। আরে তুমি তো মানে ট্রিপল অনেস্টের চাইতে আরো বেশি অনেস্ট। তুমি সত্যি সত্যি বলেছিলে তোমার ঘরে কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু পাননি? এই রে ম্যাডাম, সত্যি কথা কয়ে লাভ হয়েছে কিতা, এই যে লোকটা বিশ্বাস করছে না, মনে হচ্ছে আমি মনে 1 লাখ টাকা কচ্চা হইরা মনে ফার্নিচার কিনে ফেলছি। কইছি যেটা করছি এটা কইছি, এটা বিশ্বাসই করে না, আমি কিতা করতাম কোন, সততার তো দাম নাই ম্যাডাম। তাহলে তো সমস্যাই হয়ে গেল। পারভেজ সাহেবের তো হয় আমাকে মামলা করতে হবে, না হয় টাকাটা দিতে হবে। আমি একটা সমাধানে আছি। আমি যেই কয় টাকা বেতন পাই ওখান থেকে আমি কিছু কিছু টাকা প্রতি মাসে শোধ করি পারভেজ সাহেব আপনাকে। না ম্যাডাম, এই লোক, এটা একটা লোক ওই ম্যাডাম, আমি বলছিলাম না যে 10 মাসে তার টাকাটা দিলাম, 10 মাস না, হ্যাঁ 10 মাস না ম্যাডাম, 10 দিনও না, 1 দিন 1 ঘন্টার মধ্যে টাকা দিলাম আমি তার টাকা। কইছিলাম না ম্যাডাম, টাকা ও খাই নাই, ও টাকা ঠিকই রেখে দিয়েছে, কোথাও আমার টাকা দে। নাও ভাই, আমি টাকাটা খাই ফেলছি, আমি টাকাটা অন্য কিছু করছি না ভাই। ম্যাডাম আমি ওই আমার রুটি রুজি যে ব্যবস্থা আছে, আমার যে রিক্সা, আমি সেই রিক্সাটা বেচালবাম, বেচা ভাই টাকাটা আমি দিলাম। আমি দিলাম টাকাটা। আজিজুল, তুমি শুধু আমাকে মুগ্ধই করনি, তুমি আমাকে আমার চোখে পানি এনেছো। সত্যি কথা বলতে কি, আমি এত বছর এই চাকরি করি, এই চেয়ারটাতে বসে আছি, তোমার মতো কোনো আজিজুলকে আমি পাই নাই। আমি তোমার গল্প সবাইকে বলবো, আমি তোমার ঘটনা পত্রপত্রিকায় লেখাবো, আমার ফেসবুক ওয়ালে থাকবে তোমার ঘটনা। আর তোমার মতো একজন আজিজুল, যে কিনা রিক্সা চালায় কিন্তু এতটা সৎ, এই সৎ মানুষটিকে বাংলাদেশের মানুষ চিনুক জানুক, এটা আমি চাই। তোমাকে তো আমরা কোনো উপহার দিতে পারলাম না, দেখি এইটুকু না হয় করি। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আপনি কিন্তু মুরব্বী কিছু বলতেছেন না, আমি মেলাক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকলে আমার ফেট তো চলবে না, আমার ফা চললে ফেট চলে, আর ফা না চললে ফেট চলে না। আপনি কিছু বললে বলেন, আমি যাব। আপনি একটা লোক দিয়ে আমাকে আনাইছেন, আনায় কিছু বলতেছেন না, কিছু বলেন। তুমি এটা কি করছো? কি করেছি? আরে কি করেছো তুমি? আরে মুশকিল, কি করেছি কিছুই তো বুঝতেছি না, আপনি না বললে কি বুঝবো আপনার সাথে কি করেছেন। সারা দেশ কাঁপিয়ে ফেলেছো তুমি। বাংলাদেশের সমস্ত টেলিভিশন, রেডিও, পত্রিকা সব জায়গায় শুধু তোমার নিউজ, তোমার নিউজ, তোমার নিউজ দেখাচ্ছে, ছাপাচ্ছে। এত সৎ তুমি কি করে হলে? মানে আসলে যেটা বিলাডে আছে এটা আর করবো কি, এটা তোমার বিলাডেও, এটা তোলালি আজেন না, বুঝছেন না? বাহ, এখনো একটা সৎ উত্তর দিলে, খুব ভালো, খুব ভালো। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার অনেক দিনের স্বপ্ন, আমার একটা মেয়ে আছে, তাকে আমি একটা সৎ পাত্রের হাতে তুলে দেবো,
সেই পাত্র হচ্ছে তুমি। তোমার সঙ্গে আমার রাজকন্যার বিয়ে দেবো, রাজ্য এবং রাজকন্যা একসঙ্গে পেয়ে যাবে। মুরব্বী অতলালি আর্জেন্ট নাও, আপনার সিলেকশনে ভুল আছে। আপনি রাজ্য রাজকন্যা কাকে অফার করতেছেন? যার ব্লাডের মধ্যে, যার সমস্ত শৈলী অনেস্টি। আমার ধারণা এটা, আপনি মেয়েকে আপনি আপনার মতো করে বিয়ে দেন, শাদি দেন। আমি একটা কাজ করছি যেটার জন্য প্রশংসা পাইতেছি, এটা আমার ব্লাড ওই, এটা এমনি হয়েছে। আমার ধারণা আপনি মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেন। আমি একটা গরিব ছেলে, রিক্সা চালাই। তুমি রিক্সা চালক না ট্রেন চালক না প্লেন চালক, সেটা আমার কাছে বড় ব্যাপার না। আমার মেয়ে যখন জন্ম নেয় তখন থেকে আমার স্বপ্ন যে আমি একটা সৎপাত্রের হাতে তুলে দেবো। আমি শিক্ষিত চাই না, ধনী চাই না, স্মার্ট চাই না, চাই একজন সৎ ছেলে। আর সেটা তো পেয়ে গেছি। আর জানো, আমার মেয়ে একটা প্রেম করতো, আমি সেই প্রেমকেও প্রাধান্য দিই। আমার সিদ্ধান্তে আমি অটল থেকেছি, একটা সৎ পাত্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। মুরব্বী ক্ষমা করবেন। শোনো শোনো শোনো, ক্ষমা করার কিছু নাই। রাজ্য এবং রাজকন্যা দুটোই তুমি একসঙ্গে পাবে। ক্ষমা আমাকে করতে হবে আপনাকে মুরব্বী, আমার দুইটা লাগবে না। আমার যদি আপনি পুরস্কার দিতেই চান, তাহলে মনে করেন যে আপনার মেয়েটাকে শুধু আমি দেখবো, আমার রাজ্য দরকার নাই, কোনো দরকার নাই। আপনার মেয়ে যদি ঠিকঠাক হয় তাহলে অসুবিধা নাই, আমি রাজি আসছি। আহা, দাও আমার প্রিন্সেসকে ডাকছি। প্রিন্সেস, মাই প্রিন্সেস, মামুনি। এই যে আমি সৎ পাত্র পেয়েছি, এতদিনের স্বপ্ন আমার সফল হয়েছে, যার সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি। পারতাম না, ও কি ইলার লোকে পারতাম না। কি পারতেন? না, ইলারে না হতে পারতাম না, আমি ইলারে পারতাম না হতে। আব্বু, এটা সে ছিল না যে রিক্সা চালায়? ইয়েস, 26 লাখ টাকা পাইছে। দ্যাটস রাইট। এর সাথে আমার যায় আব্বু। যায় মানে দৌড়ায়। আমার এতদিনের স্বপ্ন, এই যে সৎ ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো, সেই সৎপাত্র আমি পেয়ে গেছি। অতএব দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, ওর সঙ্গেই তোমার বিয়ে হচ্ছে। তোমার যদি কিছু বলার থাকে তুমি তার সাথে কথা বলে নাও। হ্যাঁ, ঠিক আছে, আমি যাও, কথা বলো প্লিজ। আর কোনো প্লিজ নাই মা, যাও কথা বলে নাও। আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, ওর সাথেই তোমার বিয়ে হচ্ছে, বাস। ফাইনালি। কি করে সম্ভব বলো তো? মানে তুমি যা যা প্ল্যান করলে ঠিক সেই মতোই কিন্তু আমরা সব করলাম। আমার বন্ধুকে দিয়ে 26 লাখ টাকার এই নাটক, মানে এর তো নিউজ এত কিছু, তোমার আব্বা তা বিশ্বাস করলো। তোমার আব্বা আমাকে, মানে এই বাংলাদেশ বলছি কেন, মানে উনি তো এখন আমাকে ওয়ার্ল্ডের বেস্ট অনেস্ট লোক হিসেবে চিহ্নিত করছে। আরেকটা বিষয়, আমি তো জাস্ট প্ল্যান করেছি, আর তুমি আর তোমার ফ্রেন্ড যে ফাটাই অ্যাক্টিং করছো সেটা কি? এই ভালো কথা, হোয়াট? তুমি বস্তিতে যে লেভেলে ঝগড়া করছো, মানে বিয়ের পরে কি এরকম ঝগড়া করবে নাকি? আরে না, আমি যদি কোনো ঝগড়া না করতাম তাহলে তো অল্প সময় বস্তির মধ্যে এত ফেমাস হতে পারতাম না, তাই না? যে ঝগড়াটা বিলকিস হতে পারতাম না। তবে যাই বলো না কেন, তোমার আব্বার কাছে আমি এখন বাংলাদেশ মানে পৃথিবীর বেস্ট অনেস্ট লোক, তাই তো? কিন্তু প্রসেসটা তো অ্যাকচুয়ালি অনেস্ট ছিল না, ছিল নাটক, এই এত কিছু প্ল্যান করা। জান, তুমি জানো একটা কথা কি বলো প্রেমের বিষয়ে? এভরিথিং ফেয়ার বিটুইন লাভ এন্ড ওয়ার। ইয়েস।